স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে সাথে তাইমুর রশিদ আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতির মাঠের খুবই তরুণ দুই মুখ। আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইম খান, আছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। বাংলা ভিশনের যে খবরগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে টিআইবি আসন্ন উপজেলা নির্বাচন যেটা শুরু হচ্ছে 8 মে প্রথম ধাপের নির্বাচন হবে। 141টি উপজেলায় এই নির্বাচনটি হবে। তার নির্বাচনের প্রচারণা কিছুক্ষণ আগে শেষ হলো। এখন মঙ্গলবারের পরে বুধবার দিন এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের ব্যাপারে টিআইবি একটি সংবাদ সম্মেলন করেছে এবং তারা জানিয়েছে যে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে 69.86% হচ্ছে ব্যবসায়ী। এর পাশাপাশি 11.19% হচ্ছে তাদের তথ্য দিয়েছে যে তারা কৃষিকাজ করে। এর পাশাপাশি আইনজীবী সহ আরও কিছু পেশাজীবীর কথা তারা উল্লেখ করেছে। অর্থাৎ টিআইবি বলছে যে জাতীয় সংসদের পরে যে তৃণমূল পর্যায়ের যে নির্বাচন, অর্থাৎ উপজেলা পর্যায়ের নির্বাচন, স্থানীয় সরকার যে নির্বাচন, তার মধ্যে উপজেলা একটি, সেখানেও ব্যবসায়ীদের আধিক্য দেখা যাচ্ছে, এটি বলছে টিআইবি। আরেকটি খবর হচ্ছে যে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর যে একটা দাবি রয়েছে, সে ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সংসদে জানিয়েছেন যে সরকারি চাকরিতে বয়সসীমা 35 বছর করার আপাতত কোনো চিন্তাভাবনা নেই। এ বিষয়ে তারা মন্ত্রণালয়, সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন। তারপরে তারা এ বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় তা জানাবেন। সংসদে আইনমন্ত্রী আনিসুল হকও কথা বলেছেন। তিনি জানিয়েছেন দেশে যে মামলার জট রয়েছে তা কমাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এজন্য হাইকোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর পাশাপাশি আরও যে সকল পদক্ষেপ নেওয়া দরকার তা নিচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা 1975 সাল থেকে দেশে গণতন্ত্র বিনাশী নানা কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তারা এখনও গণতন্ত্রের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। মূলত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠান ঠিক করার জন্যই এই বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলন করেন। তবে ওবায়দুল কাদের জানিয়েছেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে। অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সরকারের বিরুদ্ধে গ্রেপ্তার এবং নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি বলেছেন বিএনপি শক্তিশালী আছে, সবল আছে, সেটি টের পেয়েই সরকার পুলিশ দিয়ে বিএনপিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আরেকটি খবর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে, একাত্মতা জানিয়ে গতকাল সমাবেশ হয়েছে। ঢাকায় সমাবেশ করেছে মূলত ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ হয়। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। পাশাপাশি ঢাকায় বসবাসকারী ফিলিস্তিনের যে সকল ছাত্র রয়েছে তারাও এই সমাবেশে অংশ নেন। তাইমুর, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইম খান। এই যে উপজেলা নির্বাচনের দলীয় বিষয়গুলো নিয়ে একটু আলোচনা পরে করব। টিআইবির আজকে কিছু পর্যবেক্ষণ ছিল। এই যে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রায় 70% ব্যবসায়ী, কোটিপতি 94 জন, কিছু কিছু ক্ষেত্রে এমপিকেও সম্পদের দিক থেকে পেছনে ফেলছেন। মানে যে আপনারা যারা নতুন তরুণ রাজনীতিবিদ, এই যে এইসব তথ্য রাজনীতির জন্য আসলে কতটা স্বস্তিদায়ক, আগামী দিনের রাজনীতির জন্য আসলে কি বার্তা দেয়? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাই আমার সাথে সহ আলোচক হিসেবে উপস্থিত
আমাদের সাকিব আনোয়ার ভাইকে। আমি শুভেচ্ছা জানাই বাংলা ভিশনের দর্শক শ্রোতাদের। আপনি দেখবেন যে টিআইবি একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে যে প্রতিবেদনটা প্রকাশ করেছে এবং প্রতিবেদনের যে পয়েন্টগুলো বেশি বুলেটিং করে তারা হাইলাইট করেছে, এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা অরাজনৈতিক যে পোশাক বা আবরণ, এর ভিতরেই তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করে। দেখেন, এখানে অনেক ধরনের রিপোর্ট করা যেত। রিপোর্টটা এভাবে আসা যেত যে উপজেলা নির্বাচনে নারীর অংশগ্রহণ বেড়েছে, আওয়ামী লীগ সরকার যে নারীর ক্ষমতায়নে কাজ করে এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা 1997 সালে 1996 সালে সরকার গঠনের পর এই স্থানীয় পর্যায়ে যে সংরক্ষিত নারীদের জন্য সংরক্ষিত ব্যবস্থা এবং এর পরে নারী নীতি, এগুলো আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। তার ফলে কিন্তু নারীর পার্টিসিপেশন বেড়েছে। গতবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী ছিল, এবার সেখানে 25 জন, এবং মহিলা সংরক্ষিত যে ভাইস চেয়ারম্যান সেখানে 435 জন। এরকম নিউজ হতে পারতো মানে তাদের যে বুলেট পয়েন্টটা এরকম হতে পারতো যে শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে। এখানে আপনার 54% প্রার্থী গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, তার মানে নির্বাচনে শিক্ষিত মানুষের অংশগ্রহণ বেড়েছে প্রার্থিতায়। আপনি এভাবে বলতে পারতেন, যদিও সেটা সংখ্যায় খুব কম, তারপরেও এটাও বলা যেত যে শিক্ষকের অংশগ্রহণও বেড়েছে। গতবার নির্বাচনে শিক্ষকের অংশগ্রহণ ছিল 4.09%, এবার সেখানে 4.23% হয়েছে। সম্পদ তো বেড়েছে। হ্যাঁ, সম্পদ বেড়েছে। এখন সম্পদ যার বাড়ছে, সেটা যদি সে অবৈধ উপায়ে অর্জন করে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। তাকে আইনগত যদি বাধ্যবাধকতা থাকে, আইনগত যদি তার অংশগ্রহণের অযোগ্যতা থাকে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু কেউ যদি সম্পদ বৈধ উপায়ে উপার্জন করে, সেটা নিয়ে নিশ্চিতভাবে আপনি কিন্তু যে এমপি চেয়ারম্যান হলেই টাকার পাহাড়, মানে এই ধরনের মন্তব্য তো এখন আসছে। হ্যাঁ, প্রশ্নটা এখানে যে ব্যবসায়ীরা জনপ্রতিনিধি হতে পারবে কিনা। আমি মনে করি ব্যবসায়ীরা জনপ্রতিনিধি হতে বারণ নেই বা বাধা নেই বা আইনগত কোনো অযোগ্যতা নেই, কিন্তু রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কেউ যদি ব্যবসায়ী হয়ে ওঠে, এবং আমাদের জায়গাটা হবে হলো সেই জায়গায় কেউ যাতে জনপ্রতিনিধি না হয়ে নিজের স্বার্থ বা নিজের ব্যবসার লাভজনক করার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই জনপ্রতিনিধি পোস্টটাকে যাতে ব্যবহার করতে না পারে, সেই জায়গায় আমাদের প্রশ্নটা থাকতে হবে। তার আগে যদি আপনি বলে দেন যে ব্যবসায়ীরা চলে আসলো, ব্যবসায়ীরা আসতে পারবে না, তার মানে কিন্তু আপনি সমাজের মধ্যে একটা বিভেদের রেখা তৈরি করে দিচ্ছেন। আপনি আগে থেকেই ব্যবসায়ীদের আপনার প্রতিপক্ষ করে নিচ্ছেন। তখন সেই ব্যবসায়ী কিন্তু জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে জনমনস্তত্ত্বে যদি এর একটা প্রভাব পড়ে, আর আপনাকে যদি মনে করা হয় যে আপনি ব্যবসায়ীদের প্রতি বিদ্বেষ দেখাচ্ছেন, তখন কিন্তু সেই ব্যবসায়ী নির্বাচিত হলে কিন্তু তার দায়বদ্ধতা থাকবে না। কিন্তু যদি ব্যবসায়ীকে, আমি মনে করি যে ব্যবসায়ীকে আমি এতটুকু বাধ্য করব যে ব্যবসায়ী, আমার যে সমাজ, আমার যে আর্থসামাজিক পরিসর, আর্থ রাজনৈতিক পরিসর, এখান থেকে আমি ব্যবসায়ীকে বাধ্য করব সে চাইলেও তার এই জনপ্রতিনিধি পদটাকে এবং তার রাজনৈতিক পদটাকে সে তার ব্যবসা প্রতিষ্ঠানকে লাভজনক করার জন্য বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করতে পারবে না। এই জায়গায় যদি তাকে আমি নিতে পারি, এই দায়বদ্ধতা যদি তার মধ্যে আমি তৈরি করতে পারি, তাহলে কিন্তু ব্যবসায়ী হোক আর সে সাধারণ মানুষ হোক বা যে পর্যায়ের মানুষই হোক, সে যখন জনপ্রতিনিধি নির্বাচিত হবে, সে জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। আরো বিস্তৃত আলোচনায় পরে যাব, কিন্তু এক বাক্যে জানতে চাই, তাহলে আজকে টিআইবির এই যে পর্যবেক্ষণগুলোকে কি মানে বড় ক্যানভাসে রাজনীতিবিদদের কিছুটা খাটো করার প্রবণতা ছিল কিনা? না, টিআইবির এটা হলো, আপনি জানেন, আমরা জানি যে টিআইবি, আমি প্রথমেই বলেছি যে তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং তারা বিরাজনীতিকরণের যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা দেখেছি যখন 1/11-এর একটা অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার ছিল, তখন তাদের ভূমিকাগুলো কী ছিল। তাই তারা বিরাজনীতিকরণ করতে চায় এবং তারা সরাসরিভাবে সে কথাটা না তুলে তারা এমন কিছু প্রশ্ন তুলে দেয় যেখানে রাজনীতির একটা মানে ক্ষয়িষ্ণু ধারা প্রকাশিত হয়, এবং সেখান থেকে যাতে মানুষ বা রাজনীতিবিদদের প্রতি আস্থা হারায় বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে অনাগ্রহী হয়ে ওঠে। এই যে তাদের প্রচেষ্টা, এই রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশের আড়ালে তাদের এই প্রয়াসটা। আবার পরে বিস্তারিত আসবো। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, এই যে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা বা রাজনীতিবিদদের যে মন্তব্যগুলো অ্যাডভোকেট সাইম খান করছিলেন, আপনি কি বলবেন? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সহ আলোচক জনাব অ্যাডভোকেট সাইম খানকে শুভেচ্ছা, এবং যারা শুনছেন। টিআইবি প্রসঙ্গে জনাব সাইম যেটা বললেন যে এটা
যে প্রতিবেদনটা তারা প্রকাশ করেছে অ্যাকচুয়ালি এর আড়ালে তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। তার মানে এই প্রতিবেদনটাকে তারা এখন মানতে চাচ্ছেন না, ক্ষমতাসীনরা মানবেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্ট নিয়ে কিন্তু যখন বিএনপি ক্ষমতায় ছিল, যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখন কিন্তু এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্ট নিয়ে তারা কিন্তু তখন সরকারি দলকে আক্রমণ করেছে। তখন তাদের কাছে আপনার টিআইবির রিপোর্টটা সহি ছিল, কিন্তু এখন তাদের কাছে টিআইবির রিপোর্টটা সহি না। আরেকটা প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে কোটিপতির সংখ্যা বেড়েছে, ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে, এটা তো আসলে নতুন কিছু না। এখন আমরা উপজেলা নির্বাচন সামনে আসছে, এখন উপজেলা নির্বাচনের কথা বলছি, কিন্তু এর আগে যখন কিছুদিন আগে তো 7 জানুয়ারিতে যে সংসদ নির্বাচনটা হলো, সেখানেও আপনার 68% কিন্তু ব্যবসায়ী ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এক্স্যাক্টলি দ্য সেম, মানে একটা কোইন্সিডেন্স যে এক্স্যাক্টলি 68%, হ্যাঁ, এরকম একটা পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা আছেন। অনেকে বলার চেষ্টা করেন যে এই সরকারটা আসলে ব্যবসায়ীদের সরকার। অ্যাকচুয়ালি কিন্তু এটা সরকারটা আসলে ব্যবসায়ীদের সরকার না, এটা অলিগার্কদের সরকার। আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেখানে অলিগার্ক একটা শ্রেণী তৈরি হয়েছিল, যারা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আপনার রাশিয়াতে মানে তারাই আসলে পুরো নিয়ন্ত্রণটা করছে। বাংলাদেশে গত 15 বছরে যেটা হয়েছে, একটা অলিগার্ক শ্রেণী তৈরি হচ্ছে। আপনি দেখেন আজকেরই আরেকটা খবর আছে, সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ কয়েকদিন আগে ভেঙে দেওয়া হয়েছিল, অল্প কয়েকদিনের ব্যবধানে আবার ভেঙে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে কার হাতে? এস আলম। আপনি এস আলমের হাতে দিয়েছেন কয়েকদিন আগে, যার বিরুদ্ধে $1 বিলিয়ন বিদেশে পাচার করার একটা তথ্য আমাদের সামনে আসলো, এবং সেটা তদন্ত কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে সেগুলো নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই। আপনি ব্যাংকটা কার হাতে তুলে দিলেন? এস আলমের হাতে, যে এস আলমের হাতে আর অনেকগুলো ব্যাংক আছে, এবং প্রত্যেকটা ব্যাংক, এস আলমের হাতে যে কয়টা ব্যাংক আছে সবগুলো ব্যাংকই এখন একদম পুরোপুরিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে। এস আলমের হাতে থাকা 5টা ইসলামী ব্যাংক, 5টা ইসলামী ব্যাংকই আপনার রেগুলারলি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ধার করে নিয়ে তারা চলছে। আপনি সেই এস আলমের কাছে কিন্তু এটা তুলে দিলেন, এবং এই এস আলমের বিরুদ্ধে, যার বিরুদ্ধে আপনার $1 বিলিয়ন বিদেশে নিয়ে যাওয়ার আপনার অভিযোগ আছে, আপনি সেটার তদন্তও হতে দেন নাই। তার মানে বিষয়টা হচ্ছে কি, আপনি আসলে আপনার চারপাশে একটা শ্রেণী তৈরি করেছেন, আমি সরকারের কথা বলছি, একটা শ্রেণী তৈরি করেছেন যাদেরকে দিয়ে আসলে আপনি ক্ষমতায় আছেন। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এক ধরনের আমলাতান্ত্রিক একটা গোষ্ঠী আছে আমলাদের, যে কারণে আপনার আমলারা কয়েকদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ে চেয়ে বসছে। জি, কিন্তু সাকিব আনোয়ার, যখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যখন যে দলই ক্ষমতায় থেকেছে তারা তো মোটামুটি ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত বলি প্রভাবিত হতে দেখেছি। হ্যাঁ, এটা মানে দুর্নীতি, লুটপাট, আমরা যদি এভাবে বলি, দুর্নীতি সবসময় ছিল, সারা পৃথিবীতেই আছে। শুধুমাত্র আমরা বাংলাদেশের কথা কেন বলবো, ধরেন দক্ষিণ এশিয়ার কথাও যদি না বলি, আমরা সারা পৃথিবীতেই, আমি পশ্চিমা বিশ্বেও যাদেরকে আমরা আসলে বলি যে তারা গণতান্ত্রিক ব্যবস্থা অনেক দূরে আগায় গেছে, সেখানেও কিন্তু দুর্নীতি আছে। কিন্তু এটা একটা পরিমাপের ব্যাপার তো আছে। আপনার ধরেন $22 বিলিয়ন আমাদের বৈদেশিক ঋণ ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে। কিছুদিন আগে, দুঃখিত, ক্ষমতা এসছে যখন 2009 সালে, দখল তো 14 থেকে শুরু হলো। তো ক্ষমতায় যখন তারা এসছে তখন $22 বিলিয়ন ছিল বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ, এখন সেটা $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমরা উন্নয়নের গল্প বলছি। আমরা এখন আমাদের মাথার উপরে যে ঋণ, সেই ঋণের মূল টাকা তো দূরের কথা, ঋণের মূল টাকা দূরের কথা, আমরা শুধুমাত্র সুদ পরিশোধ করবার জন্য আবার নতুন করে ঋণ করছি। এটা হচ্ছে আমাদের উন্নয়নের পরিস্থিতি। এখন আমরা যদি বলি তখনও তো আমাদের বৈদেশিক ঋণ ছিল আর এখনো আছে, দুটোকে যদি আমি মিলিয়ে ফেলি তাহলে কিন্তু আসলে আসল জায়গাটা আমরা চিহ্নিত করতে পারবো না। আমাদের এই 15 বছরে $78 বিলিয়ন বেড়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস বলি, 22,000 কোটি টাকা আমাদের খেলাপি ঋণ ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2009 সালে। এখন খেলাপি ঋণের পরিমাণ 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, এবং সেটা কিন্তু আপনার যে অবলোপন করা ব্যাংকে যেগুলো এখন ডিসপিউট আছে এগুলোকে বাদ দিয়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী আপনার 3 লাখ কোটি টাকা, আসলে এগুলোকে যদি আমরা যোগ করি, তার মানে যেখানে 22,000 কোটি টাকা ছিল সেটাও আপনার খেলাপি ঋণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এখন আপনি যদি বলেন তখনও তো খেলাপি ঋণ ছিল, অর্থনীতির বিষয় তাহলে টিআইবির এই যে আজকের পর্যবেক্ষণকে আপনি তাহলে কিভাবে, যদি একটু উপসংহার টানতে বলি। টিআইবি অরাজনৈতিক সংগঠন, তারা তাদের জায়গা থেকে টিআইবি সুশাসনের জন্য নাগরিক সুজন, তারা বিভিন্ন সময়ে এই রিপোর্টগুলো করে। হ্যাঁ, এই রিপোর্টগুলো রাজনীতিবিদদের ভাবার জন্য আসলে নতুন কিছুর খোরাক দেয়। এই যে আমরা রাজনীতিবিদদের জায়গায় এখন আস্তে আস্তে পুরো জায়গাটা সংসদে ইনফ্যাক্ট নিয়ে নিয়েছে আগেই, এবং এখন আমরা দেখতে পাচ্ছি উপজেলা পরিষদ নির্বাচন, সবগুলো জায়গাতেই এখন আপনি দেখবেন ব্যবসায়ীদের আধিক্য। এবং এই আধিক্যের কারণ আবার তাদের যে আয় বেড়ে যায়, তাদের যে সম্পদের পরিমাণ বেড়ে যায়, সেটার পরিমাণটা আবার কত, 18,000 গুণ পর্যন্ত একজনের
উপার্জন বেড়েছে। এখন আপনি বলতে পারেন যদি এটা অবৈধ পথে হয়ে থাকে তাহলে তো এটা আইন দেখবে, এটা আইন দেখবে, কিংবা এটা নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যদি দেখতোই তাহলে তো 18,000 গুণ একজনের সম্পদ বেড়েছে, তিনি আবার প্রার্থিতা করছেন। সুতরাং যে নির্বাচন কমিশনের কথাই আমরা বলি না কেন, যে দুর্নীতি দমন কমিশনের কথাই বলি না কেন, বাংলাদেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনার গত 15 বছর আসলে নিয়ন্ত্রণের ভেতরে এই জায়গাটি একটু শুনে আসি। অ্যাডভোকেট সাইম খান, এই যে আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদের সরকার, ব্যবসায়ীরা নির্বাচনকে বিনিয়োগ হিসেবে দেখছে, এসব মন্তব্যের জবাবে আপনি কি বলবেন? আমি তার আগে প্রথমে বলি, এখানে সাকিব আনোয়ার ভাই যে কথাটা বললেন, টিআইবির রিপোর্টটাকে আমি সহি মনে করি নাই বা আমি অস্বীকার করেছি, আমি কিন্তু অস্বীকার করি নাই। আমি কিন্তু বলি নাই যে ব্যবসায়ীদের অংশগ্রহণ কমেছে। আমি বলেছি যে এই উদ্দেশ্যটা যদি আমার ভিন্ন হতো তাহলে ভিন্ন আঙ্গিকেও কিছু আমার প্রতিবেদনে আমি কিছু তথ্য উপাত্ত তুলে আনতে পারতাম। তাই আমার যেহেতু নির্দিষ্ট একটা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আছে, তাই আমি তথ্য সেই তথ্য উপাত্তটাকেই অর্থাৎ আমি কোন জায়গাগুলোকে ফোকাস করব, এবং টিআইবি সেই জায়গা থেকেই এটা করেছে। আওয়ামী লীগের টিআইবির প্রতিবেদন নিয়ে আপনি এখানে টকশোটা করেছেন, কিন্তু সাকিব ভাইয়ের মধ্যে ধান বানতে শিবের গীত অনেকখানি গিয়ে ফেলেছেন। সাকিব ভাই এখানে যে কথাগুলো বলেছেন, যে আমাদের ঋণ নিয়ে বললেন, $22 বিলিয়ন ঋণ ছিল, সেটা 100 বিলিয়ন হয়েছে। সাকিব ভাই এটা বলবেন না যে জিডিপি $115 বিলিয়ন ছিল, সেখান থেকে $465 বিলিয়ন হয়েছে। মাথাপিছু আয় ছিল $582, সেখান থেকে $2,824 হয়েছে। এগুলো আবার সাকিব ভাই বলবেন না, কারণ ওখানে সাকিব ভাইয়ের সমস্যা আছে। উনি বলছেন উন্নয়নের গল্প, এবার উন্নয়নের গল্প হবে কেন? এগুলো তো স্ট্যাটিস্টিক্স, আপনিও স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন, আমিও তো কিছু স্ট্যাটিস্টিক্স দিলাম। এখন স্ট্যাটিস্টিক্স, আমার তো এই কাপ থেকে যদি আমি আরেক কাপে পানি ঢালি, তো এই কাপ থেকে তো কমবে আর এই কাপে তো বাড়বে, তাই না? তা আমার মানে উন্নয়ন করতে গেলে আমাকে ঋণ করতে হবে, আমাকে ঋণ করতে হলে আমার আবার এর উৎপাদনশীলতা বাড়লে আমার আয়ও বাড়বে। সেটাই ঘটেছে। ঋণ খেলাপির একেবারে সুস্পষ্টভাবে পরিসংখ্যান আমার এখন মনে নাই, কিন্তু আমি স্পষ্টভাবে বলতেছি আপনাকে, 2009 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন সরকারি ব্যাংকগুলোতে যে ঋণ খেলাপির যে শতাংশ ছিল, গত 12 বছরে সেই শতাংশের পরিমাণ কমেছে। এখন গত 12 বছরে অর্থনীতি বড় হয়েছে, এ কারণে এটার অ্যামাউন্ট বড় হতে পারে, কিন্তু শতাংশের পরিমাণ কমেছে। কিন্তু দুর্নীতি নিয়ে তো প্রশ্ন আছে। হ্যাঁ, দুর্নীতি নিয়ে প্রশ্ন আছে। আমি তো মানে আমরা তো কোনো কিছুতে বলতেছি না যে আমরা শতভাগ নিশ্চিদ্ধভাবে আমরা করতেছি। দেখেন, বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ, এরকম একটা দেশে অভ্যন্তরীণভাবে একটা সংকট আছে। যেহেতু আমরা ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের 17 কোটি, আমাদের আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা বেশি, আমাদের সংকট আছে। আমার সংকটকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লোকেরও অভাব নেই। এরপরে আমাদের অভ্যন্তরীণ এবং বাইরের চাপ আছে, সেগুলোকে ওভারকাম করে আমাদেরকে কাজ করতে হয়। টিআইবির এই রিপোর্টটাকে অবশ্যই আমরা রাজনীতিবিদ এবং মানে শিক্ষাবিদ যে কেউ, গবেষক যে কেউ এটাকে একটা জায়গায় দেখতে পারে এবং এটাকে বিশ্লেষণ করা বা পর্যবেক্ষণ করা অবশ্যই গুরুত্ব রাখে। আমরাও সে জায়গা থেকে এটাকে বিশ্লেষণ করি এবং পর্যবেক্ষণ করি, কিন্তু টিআইবির এই রিপোর্টটাকে আমি অস্বীকার না করে আমি এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কথা বলেছি। তা সেই জায়গায় আর আপনার অন্য কোনো প্রশ্ন না থাকলে আমি বলি, ব্যবসায়ীদের পার্টিসিপেশন রাজনীতিতে কখন থেকে শুরু হয়েছে? আপনি যদি বাংলাদেশের রাজনীতির প্যারাডাইম শিফটটা দেখেন, আমি একটা গুরুত্বপূর্ণভাবে বলি যে আমরা যে প্রজন্ম, আপনি, আমি বা সাকিব আনোয়ার ভাই যে প্রজন্ম, 90 আগে পরে আমাদের যাদের জন্ম, আমরা কিন্তু 91 থেকে 2000-এর বাংলাদেশের স্মৃতি কিন্তু আমাদের মনে নেই। কিন্তু আমরা যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন হলো, যখন গণতান্ত্রিক হিসেবে বাংলাদেশ অভিযাত্রা বাংলাদেশ পা রাখলো, তখন প্রথম যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো বিএনপি। তখন কিন্তু তিন জোটের একটা রূপরেখা ছিল, সেটাকে লঙ্ঘন করে বিএনপি সরকার দেশ চালাইলো। তখন দেশের অবস্থা কি ছিল আমি যদি আপনাকে একটু সেই জায়গাটা তুলে ধরি। বিএনপি তখন সেই নির্বাচনে ব্যবসায়ীদের ধরে ধরে এনে নমিনেশন দিল এবং আওয়ামী লীগ তার বিপরীতে দাঁড়িয়ে তার পোর খাওয়া রাজনীতিবিদ এবং 70-এর দশকে বঙ্গবন্ধুর সাথে যারা রাজনীতি করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা ছিল, আওয়ামী লীগ সেই সব লোককে, কিন্তু সেই জায়গাটাকে আওয়ামী লীগ আজকে 2000 মানে রাজনীতির প্যারাডাইম শিফট হয়ে গেছে এর মধ্যে। এখন দেখেন, আপনি তো সেগুলো নিয়ে কথা বলেন না, আমি আপনাকে খুব সংক্ষেপে কিছু কথা বলি। আজকে দ্রব্যমূল্য নিয়ে কথা হয়। 1991 সালের 9 জুলাই পত্রিকার রিপোর্ট, একদিনে সয়াবিন তেলের দাম 10 টাকা বেড়েছিল। তখন 10 টাকা বাড়া মানে হলো 38 টাকা ছিল সয়াবিন তেলের লিটার, সকালে 38 টাকা, সন্ধ্যায় 48 টাকা। 20 দিনের মাথায় 20 টাকা বেড়েছিল, তার মানে 70% দাম বেড়েছিল। আমি যদি আপনাকে বলি, অভাবের তাড়নায় জয়পুরহাটে পিতা নবজাতক কন্যা শিশুকে বিক্রি করে দেয়, এই ছিল বাংলাদেশ। 12 দিনের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছে সবুরা বেগম রংপুরের পীরগঞ্জে। এগুলো কিন্তু বাংলাদেশেরই। লবণের দাম 5 টাকা থেকে 10 টাকা হয়েছিল।
মানে 6 মাসের মধ্যে। আমি আপনাকে বলি, দিনাজপুরের একটা জেলায় বেকারের সংখ্যা ছিল 8 লাখ, একটা জেলায় বেকারের সংখ্যা ছিল 8 লাখ। মানে তাহলে পুরো সমগ্র বাংলাদেশের চিত্রটা আপনি দেখেন। আমি বাংলাদেশ এই জায়গায় দাঁড়িয়েছিল যে সন্তানের চোখ আর কিডনি বিক্রি করে মা খেয়ে পরে বেঁচে থাকতে চেয়েছিল, এই জায়গায় ছিল হলো বাংলাদেশ। এই করুণ কাহিনীগুলো আমরা খুবই একটা লাকি প্রজন্ম যে এই করুণ কাহিনীগুলো আমাদের স্মৃতিতে রাখতে হয় নাই। যদি আমাদের স্মৃতিতে এগুলো সংরক্ষণ করতে হতো তাহলে ওই বাংলাদেশ পেরিয়ে আজকে আমরা কোন জায়গায় এসেছি। আর নির্বাচন নিয়ে কথা বলা, আমি আপনাকে একেবারে বলি, দেখেন নির্বাচন নিয়ে যে যখন কথা বলছে তখন টিআইবির আজকের এই প্রতিবেদনে আরেকটি মন্তব্য ছিল যে সাধারণ ভোটার এবং প্রার্থীরা সঠিক গণতান্ত্রিক চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এটা যদি বঞ্চিত হয় তাহলে এটা আমাদের মানে সমগ্র জাতির এক ধরনের ব্যর্থতা আছে, যে আমরা বাংলাদেশ রাষ্ট্রটা, যে জাতি পাকিস্তানি এই যে সামরিক শাসন এবং পাকিস্তানের অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে এর মধ্যে থেকেও একেবারে জনঐক্যমতের ভিত্তিতে একটি সরকারকে ক্ষমতা মানে ম্যান্ডেট দিয়েছিল, সেই সরকারকে ক্ষমতা না দেওয়ার কারণে আমরা জনযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ স্বাধীন করি। মানে সেই স্বাধীনতার পিছনে আমাদের একটা চেতনা ছিল, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শূন্য কোষাগার থেকে শুরু করে যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে এই বহিঃশত্রুর রাজনীতি বা বৈশ্বিক প্রেক্ষাপটের চোখ রাঙানিকে মানে ডিঙিয়ে অভ্যন্তরীণ অনেক ধরনের সমস্যা সংকট পেরিয়ে যখন একটা রাষ্ট্রকে গড়ে তুলেন, আমাদের কিন্তু রাষ্ট্র ছিল না। 71 আমরা একটা দেশ স্বাধীন করছি, রাষ্ট্র ব্যবস্থা ছিল না। একটা যুদ্ধ বিধ্বস্ত কাঠামোর মধ্যে দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা দাঁড় করানো, আপনি মনে করতে পারেন এটা মানে এক রাতের অন্ধকারে হয়ে গেছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র কাঠামোটা কিভাবে দাঁড়ায়। তাই 3.5 বছরের মধ্যে একটা রাষ্ট্র কাঠামো দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল $270 উপরে। 1976 সালে বঙ্গবন্ধুকে হত্যার 1 বছর পরে সেই মাথাপিছু আয় $138 নেমে আসে। তার মানে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ বিপরীত দিকে হাঁটছে, এবং সেই $270 আপনার ফিরে যেতে আপনাকে সময় নিতে হয় 13 বছর, এবং 1988 সালে আপনি সেই $270 আপনি উন্নীত হন। এই 13 বছর যে বাংলাদেশকে আপনি পিছনে হাঁটালেন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট সব জায়গায় যে আপনি ক্ষতের সৃষ্টি করলেন, সেই ক্ষত নিরাময় তো একদিনে হবে না। এরপরে আমাদের জাতীয় যে বিভেদ এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হচ্ছে তোমরা যে ভুলুণ্ঠিত হলো, সেটার যে একটা পুনঃসংস্কার দরকার ছিল, তার জন্য যে জাতীয় ঐক্যমত দরকার ছিল, সেটা আর আমরা কখনোই প্রতিষ্ঠা করতে পারি না, পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি না। যে পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি নাই বলে আমাদের গণতন্ত্রে এক ধরনের বিভেদের রেখা, আমাদের জনমত এক ধরনের বিভেদের রেখা দেখা দিয়েছে, এবং সেটা এতটাই প্রকট হয়েছে যে একটি দল বা একটি রাজনৈতিক শক্তি বা ওই দল তার রাজনৈতিক শক্তিদের সাথে নিয়ে দেশের গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে এককাঠ্ঠাভাবে তারা দাঁড়াচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আপনাকে গণতান্ত্রিক, আপনি যদি চান যে গণতান্ত্রিক ব্যবস্থা বা জনগণের গণতান্ত্রিক মানে জনগণের এই প্র্যাকটিসটা জনগণ চাইলেও করতে পারতেছে না, কারণ একটা রাজনৈতিক শক্তি যখন এর বিরুদ্ধে মানে খুব জোরালো ভাবে কাজ করতেছে, তখন জনগণ তো, সাধারণ জনগণ তো ভীত সন্ত্রস্ত হয়, তাদের মধ্যে যখন ভয়, তাদের মধ্যে যখন ত্রাসের সৃষ্টি হয়, তখন তারা রাজনীতিটাকে এড়িয়ে চলতে চায়। এই অনাগ্রহ থেকে, এই অনাগ্রহ জনগণের মধ্যে এই অনাগ্রহ সৃষ্টি পায় তারা চলছে। জি, সাকিব আনোয়ার, এই যে মন্তব্যগুলো কি জবাব দিবেন? রাজনীতির পথ চলার কথা ছিল। ধন্যবাদ। উনি অনেকগুলো কথা বলেছেন। মানে মূল কথাটা তো হচ্ছে উন্নয়ন হয়েছে, গত 15 বছরে অনেক বেশি উন্নয়ন হয়েছে, এবং উন্নয়ন করতে গিয়ে যেহেতু উনি উদাহরণ দিলেন যে একটা কাপ থেকে আরেকটা কাপে স্থানান্তর করলে একটা কাপ খালি হয়ে যাবে। দুটো কাপের মধ্যে আমি যদি একটা কাপ ভর্তি একটা কাপ খালি করে ফেলি, তাহলে এটাকে তো আসলে কোনোভাবে উন্নয়ন বলছে না, আমি স্থানান্তর বলতে পারি, তাই তো? তার মানে এই ব্যাপারটা হচ্ছে যে আমি উন্নয়ন করেছি, এই কারণে আমাকে অনেক ঋণ করতে হচ্ছে, যে কারণে 15 বছর আগে যেটা $22 বিলিয়ন ছিল সেটা এখন $100 বিলিয়ন হয়ে গেছে। আমাদের এই বছরের হিসাব হচ্ছে এই বছরের প্রথম 9 মাসে, এই অর্থ বছরের প্রথম মাসে, হ্যাঁ, প্রথম 9 মাসে আমাদের $100 কোটি শুধুমাত্র সুদ দিতে হয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের যে মেগা প্রকল্পগুলোর যে ঋণ আছে সে কিন্তু মূল টাকা দেওয়া শুরু করি নাই, এবং সামনের যে 3 মাস আছে শেষ প্রান্তিকে আমাদের সম্ভবত আরো $100 কোটি দিতে হবে, আরো $100 কোটি। এবং নসরুল আহমেদ জ্বালানির প্রতিমন্ত্রী তিনি তো নিজেই বলেছেন যে জ্বালানি খাতে যেই দেনাটা তাদের তৈরি হয়েছে তাতে এখন প্রত্যেক মাসে নাকি তাদেরকে $100 কোটি করে পরিশোধ করতে হবে, আদারওয়াইজ তারা জ্বালানি সরবরাহ ঠিক মতো করতে পারবে না। এই যে জ্বালানির ব্যাপারটা দেখেন, বিদ্যুতের দাম বাড়ানো হবে বছরে 4 বার। আপনি বিদ্যুতের
মানে বিদ্যুৎ নিয়ে তো অনেক কিছু হয়েছে, এগুলো তো নতুন করে আসলে কথা বলবার কিছু নেই। যদিও সাইম সাহেব অনেক পেছনে চলে গিয়েছিলেন, সেই 71 থেকে টেনে আনলেন। তারপর আমরা যদি একটু পিছনে যাই তাহলে আমরা দেখব বিদ্যুতের আমাদের এখন 26,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা, কিন্তু আমরা 16,000 মেগাওয়াট পর্যন্তই সর্বোচ্চ দেখি। কিছুদিন আগে রিপোর্ট হয়েছিল যে সর্বোচ্চ উৎপাদন হয়েছে বাংলাদেশে, রেকর্ড। এখন এই যে 26,000 মেগাওয়াট পর্যন্ত আমরা গেলাম, এই জার্নিটাতে আমরা কিভাবে গেছি? 2009 তারা ক্ষমতায় আসছে, 2010 সালের শেষের দিকে এসে, মানে 2 বছর পর্যন্ত বিদ্যুৎ নিয়ে কোনো কথাবার্তা নেই, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই অবস্থায় 2010 সালে একটা আইন পাশ করা হলো, সেই যেটাকে আমরা ইনডেমনিটি অ্যাক্ট বলি, বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইন, যেটা 2010-এ সেই আইনটা করা হলো এবং এটাতে ইনডেমনিটি দেওয়া হলো। অর্থাৎ এখানে আপনি কোনো ধরনের সরকারি ক্রয়ের যে পদ্ধতি সেগুলো ছাড়াই আপনি ক্রয় করতে পারবেন যে কারোর সাথে বসে। এবং আপনি কাদেরকে দিলেন? এই এস আলমদেরকে দিলেন, যাদেরকে আপনি এখন ব্যাংকগুলো দিচ্ছেন। সামিট, আপনি 2009 সালের আগে সামিট গ্রুপ, এত বড় একটা গ্রুপ, আপনি মানে আমরা তো কখনো নাম শুনি নাই, কিন্তু এই সামিট গ্রুপ আজকে কত বড় হয়ে গেছে যে সিঙ্গাপুরের সর্বোচ্চ ধনীদের মধ্যে এখন সামিট গ্রুপের একজন, তাই তো? এখন আপনি যদি কিছু মানুষের উন্নয়ন ঘটান তাহলে সেটাকে আসলে সত্যিকার অর্থে দেশের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন তো আপনি বলতে পারেন না। আমি একটা বইয়ের রেফারেন্স দিই, ড্যারেন অ্যাসেম্বলু এবং জেমসের রবিনসনের একটা বিখ্যাত বই আছে, হোয়াই নেশনস ফেইল। এখানে উনি দুটো ঘটনা উল্লেখ করেছেন, একটা মেক্সিকোর কার্লোস স্লিম, উনিও পৃথিবীর সর্বোচ্চ 10 জন ধনীর মধ্যে একজন, আর একজন হচ্ছেন বিল গেটস। তো বিল গেটসের যে উত্থান, এটাকে ওনারা দেখিয়েছেন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হিসেবে, অর্থাৎ তিনি একা একা বড় হন নাই, প্রতিযোগিতা ছিল, প্রতিযোগিতার মধ্যে তিনি তারটা করেছেন এবং তার পাশাপাশি আরো যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সেগুলো ডেভেলপ করেছেন। এবং তার প্রতিষ্ঠানও যখন বড় হয়েছে সেটা রাষ্ট্রের, সেটার অবদান ছিল রাষ্ট্রের অর্থনীতিতে। কার্লোস স্লিমের ব্যাপারটা যেটা ছিল, মেক্সিকোর কিন্তু কোনো উন্নয়ন ঘটে নাই, মেক্সিকো যে দরিদ্র দেশ সেখানেই ছিল, কিন্তু কার্লোস স্লিম পৃথিবীর 10 জন ধনীর মধ্যে একজন হয়েছেন। অথচ রাষ্ট্র তাকে যে সুবিধাটা দিয়েছে, তাকে মনোপলি টেলিকম বিজনেসটা দিয়ে দিয়েছে, ফলে সেটাকে ব্যবহার করে সে শীর্ষ ধনী হয়েছে। আমাদের দেশে এরকম উদাহরণ শুধু একটা কার্লোস স্লিম না, আমি এখানে এস আলমের কথা বলতে পারেন, সামিটের কথা বলতে পারেন, আরো আরো অনেকেই আছে। জি, আর এই যে গণতান্ত্রিক চর্চায় জন্য একটি গণতান্ত্রিক চর্চা নিয়ে যদি এখন আসলে আমরা বলি, তাহলে আমি প্রথমবারই যখন কথা বলছিলাম 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, আমি ভুল করে বলেছিলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করে, তারপর আমি তখনই সেরে ফেলেছি যে 2009 তো আসলে তারা ক্ষমতা এসছে, আর 14 থেকে আসলে ক্ষমতায় দখল করার ব্যাপারটা। 2014 সালে কোনো নির্বাচনই হয় না, নির্বাচন ছাড়াই আসলে সরকার গঠনই হয়ে গেছে নির্বাচনের আগে। 18 সালে কি হয়েছে এটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হয়েছে, এমনকি প্রাইম মিনিস্টার নিজেও বলেছেন এবার আর রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই, এমনকি নির্বাচন কমিশনাররা পর্যন্ত এটা কোথাও বলে নাই। আপনি এটা আনডকুমেন্টেড কথা বললেন, প্রাইম মিনিস্টার কখনো বলে নাই যে এবার আর রাতে ভোট হয়। প্রাইম মিনিস্টারের কোনো কথা আপনি রাতের ভোটের কথা দেখাইতে পারবেন না। আপনি যদি আমাকে ডকুমেন্ট দেখাইতে পারেন দেখাইয়েন, ঠিক আছে, এটা আমরা এর বাইরে আমরা দেখাতে পারবো। আচ্ছা, তো নির্বাচন কমিশনাররা পর্যন্ত বলেছেন যে এবার আর রাতে ভোটের কোনো সম্ভাবনা নাই, এরকম কথাবার্তা এসছে। তার মানে রাতের ভোট হয়েছে, এবং রাতের ভোট যে হয়েছে 2018 সালে, এটা নিয়ে আসলে এখন কারোর ভিতরে কোনো ডাউট নাই। এখন আওয়ামী লীগের নেতারা আসলে 2018 সালে নির্বাচনে খুব একটা কথা বলতে চান না। তারপর 2024 সালে কি হয়েছে সেটা আমরা জানি। সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থা যে আসলে পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে, নির্বাচন ব্যবস্থা যে পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে, জনগণের ভোটাধিকার যে পুরোপুরি ধ্বংস হয়েছে, টিআইবি রিপোর্টেও সেই কথাগুলো উল্লেখ করা আছে। সুতরাং এটা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা 2014 সালের পর থেকে আসলে এখানে গণতন্ত্রকে আস্তে আস্তে ধ্বংস করে এখন পুরোপুরিভাবেই একটা কর্তৃত্ববাদী শাসনের দিকে আমরা চলে যাচ্ছি। এবং এটা তো আপনার ইন্টারন্যাশনালি যে রিপোর্টগুলো আসে সেখানেও আমরা এখন হাইব্রিড পর্যায়ে আছি, খুব সহসাই হয়তো আমরা, কারণ আমরা গণতান্ত্রিক যে আমাদের সূচক সেখানে এবারও আমাদের 2 ধাপ আমরা পিছিয়েছি। কয়েকদিন আগেই মুক্ত গণমাধ্যম সূচক, যে গণতান্ত্রিক যাত্রা ধ্বংসের যেই কথা বলছেন, এই অভিযোগ যদি সত্যি হয়, এর দায় কি শুধুই ক্ষমতাসীন দলের? বিরোধী পক্ষের যে রাজনীতির, অপরাজনীতির যে অভিযোগগুলো আসে, এগুলোকে কি একেবারেই অস্বীকার করার বা মানে উড়িয়ে দেওয়ার সুযোগ আছে কিনা? না, বিরোধী দলের দায় তো আছে, অবশ্যই বিরোধী দলের দায় আছে। যে ধরনের একটা আন্দোলন বলেন কিংবা যে ধরনের একটা প্রতিরোধ আসলে সরকারের বিরুদ্ধে গড়ে তোলা দরকার, এরকম একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে, সেটা হয়তো বিরোধী দল গড়ে তুলতে পারে নাই। কিন্তু এই কারণে আপনি আসলে তাকে দায়ী করতে পারেন না। কারণটা হচ্ছে কি, আপনি যখন সরাসরি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, আপনি রাষ্ট্রকে যখন, রাষ্ট্র ব্যবস্থাকে যখন, রাষ্ট্রের কাঠামোকে যখন আপনি সরাসরি দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করেন, তখন আসলে অনেক ক্ষেত্রেই আসলে যে আন্দোলনটা গড়ে তোলা সম্ভব বা গড়ে তোলা প্রয়োজন, সেটা আসলে আমরা হয়তো তখন গড়ে তোলা সম্ভব হয় না।
আমরা সরাসরি পুলিশকে গুলি করতে দেখেছি, সরাসরি। এগুলো তো ভিডিও ফুটেজে আপনাদের গণমাধ্যমে এগুলো সরাসরি উঠে এসছে। এই 7 জানুয়ারি যে নির্বাচন হলো 24-এ, এই 7 জানুয়ারি নির্বাচনের আগে যে আন্দোলনগুলো হয়েছে সেখানে সরাসরি পুলিশ গুলি করছে, সেই ছবিগুলো তো আমাদের সামনে আছে। সুতরাং এরকম একটা কর্তৃত্ববাদী শাসন যখন এইভাবে আসলে দমন পীড়ন চালায়, আপনি জানেন যে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কি পরিমাণ মামলা, এক একজন নেতার বিরুদ্ধে 400 পর্যন্ত মামলা আছে। তাহলে সে আসলে একটা আন্দোলন গড়ে কিভাবে তোলা যায় সেটা নিয়ে সে কাজ করবে নাকি সে হাজিরা দিবে? হাজিরা না দিলে বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার স্টুডিও আলোচনায় ফিরছি। দর্শক, নিউজ এন্ড ভিউজ একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ। অ্যাডভোকেট সাইম খান, একটু উপজেলা নির্বাচন নিয়ে দলীয় অবস্থান। এই যে এখন পর্যন্ত শুধু প্রথম ধাপেই 13 জন সজল নির্বাচন করছেন, প্রতিদিনই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন সময় মতো শাস্তি হবে, এই সময়টা আসলে কবে আসবে? আচ্ছা দেখেন, মানে আলোচনাটা আর আপনার উপজেলা নির্বাচনে নেই। এখানে যে প্রশ্নগুলো আসছে সেই কথাগুলো আমাকে খণ্ডন করতেই হবে। প্রথম বিষয় হলো যে আমি যখন 2010-এ বিদ্যুতের জন্য মানে বেসরকারি খাতের দিকে কুইক রেন্টালে গেলাম, তখন আমাকে কিছু বেসরকারি খাতে যেহেতু গেছি, ব্যবসায়ীদেরকে আহ্বান জানাইতে হয়েছে, এবং তারা যখন দীর্ঘ সূত্রিতার মধ্য দিয়ে তারা এই আনবে এই জ্বালানি বা অন্যান্য যে জিনিসগুলো, তখন কিন্তু তারা একটা দীর্ঘ সূত্রিতায় পড়ে যাবে এবং সেটা দিয়ে আমার আসলে আশু কোনো সমাধান হবে না। তা যেহেতু আমার এটা একটা খুব মানে তৎপরভাবে আমাকে বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ করতে হয়েছে, সেহেতু তাদের এই মানে এই প্রক্রিয়াটাকে সরকারি ইসে না রেখে আমাদের তাদেরকে এই দায় মুক্তি দেওয়া হয়েছে। তাদের এই দায় মুক্তি দেওয়া হয়েছে মানে হলো তাদেরকে দুর্নীতি করার দায় মুক্তি দেওয়া হয় নাই। আপনি যদি দেখেন বিদ্যুতের উপযোগিতা যদি বোঝা যায়, এখানে আমাদের যে সহ আলোচক উনি মানে সোভিয়েত ইউনিয়নের কথা বলেন, সেই মোহাম্মদ লেনিনের কথা ধরেই বলি যে 19বিংশ শতাব্দীর সবচাইতে এই গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো বিদ্যুৎ। কারণ বিদ্যুৎ, 1 ইউনিট বিদ্যুতে যদি আপনার 9 টাকা খরচ হয়, এই 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয়ে যে উপযোগিতা তৈরি করে সেটা আরো কয়েক গুণ বেশি। তাহলে আমি যখন বিদ্যুৎ উৎপাদন করলাম এবং সেটা যখন আমাকে খুব দ্রুততার সহিত তার উপযোগিতা বাড়ানোর জন্য এবং আমার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, আমার অর্থনীতিকে ডেভেলপ করার জন্য, তখন আমাকে এটা করতে হয়। কিন্তু প্রশ্নটা ওঠে যখন খাত ভিত্তিক দুর্নীতি, এই যে একটা গ্রুপের আলাপ আসলো, আসলে কি এখান থেকে দুর্নীতি করছে নাকি ব্যবসায়ী শ্রেণী বা প্রাইভেট শ্রেণী যখন এটা করবে তখন তো তাদের লাভ করার একটা থাকবে। সেখানে তারা দেখেন, এখানে উনি একটা বইয়ের কথা বললেন, বইটা সম্পর্কে আমরাও জানি। আমি আপনাকে একটা কথা বলি, ইনসাইড জব নামে একটা ডকু ফিল্ম আছে, আপনি যদি দেখেন দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই নির্বাচিত হয়েছে, সে ক্ষমতায় এসে গভর্নমেন্টের অর্থনৈতিক পলিসি যখন চেঞ্জ করতে গেছে, তখন সে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা নির্দিষ্ট কিছু কর্পোরেশনের উপর থেকে ডিপেন্ড করতে হয়েছে, এবং সেখান থেকে ওই ব্যক্তি এবং কর্পোরেশনগুলা মানে তারা ফুলে ফেপে উঠেছে। এটা শুধু আমাদের দেশে না, এটা ব্যবসায়ী গোষ্ঠী যখন সে তার একটা উপযোগিতা আমাকে দিবে এবং তার মধ্য দিয়ে যখন অর্থনৈতিক উৎপাদনশীলতা বাড়বে, তখন সেখানে তাদেরও একটা লাভ করার প্রচেষ্টা থাকবে। এটা হয়েছে। এখানে বলা হয়েছে যে গণতান্ত্রিক হিসেবে বিরোধী দলের একটা দায় আছে এবং বিরোধী দল মাঠে দাঁড়াইতে পারতেছে না। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন সরকার আওয়ামী লীগকে ফুল সজ্জায় রাখে নাই, আওয়ামী লীগকে চুমো দেয় নাই। আওয়ামী লীগ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, অগণতান্ত্রিক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অগণতান্ত্রিকতার চৌহদ্দি পেরিয়ে গণতান্ত্রিক আন্দোলন করেছে এবং সেই আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ 75-এর পরে দীর্ঘ ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি তো সাকিব ভাই এখানে আসেন, উনি যেভাবে কথা বলছেন আমি মনে করেছিলাম যে উনি ওনার জায়গা থেকে একটা নিরপেক্ষ দল, এখনো তো দল বড় হয় না, এখনো তো লোকজন নিয়ে মানে রাজনীতি মাঠে করা লাগে না, এই কারণে কোনো দায় জনগণের দায় মেটানো লাগে নাই। যদি ওই সক্ষমতা কোনো দিন হয় তাদের জনগণের দায় মেটাইতে পারে, যদি সরকারকে নড়াইতে পারে, ওই জনগণ যদি তৈরি করতে পারে, তাহলে গায়ে গতরে বড় হইলে দায় বেশি থাকে। দায় আমার যখন লোক বেশি, আমার দায় বেশি, আমার লোক কম, আমি সুফি হতে পারি, সেটা থাকে। বড় রাজনৈতিক দলগুলোর এই কারণে দায়ও বেশি এবং তারা দায় মেটায়ও। এবং সেই জায়গায় আমি মনে করি যে আওয়ামী লীগকে যখন বিরোধী দলে ছিল, আমি শুধুমাত্র আপনাকে একটা জিনিস বলি, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল 1994 সালে পত্রিকায় রিপোর্ট বের হয়েছিল, যখন বিএনপি ক্ষমতায়, 3.5 বছরে 2.5 লাখ অপরাধ সংগঠিত হয়েছে দেশে, প্রতিদিন গড়ে 210টি, এগুলো তো এবং
হত্যাকাণ্ড হয়েছিল 2470টি, তার মধ্যে সহস্রাধিক হলো রাজনৈতিক হত্যাকাণ্ড। এগুলো তো আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়েছে। এটা একটা বছরের পরিসংখ্যান। এরকম দীর্ঘ সময় আওয়ামী লীগ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, আওয়ামী লীগ বুলেট, আওয়ামী লীগ গ্রেনেড এর মধ্য দিয়ে আসছে। মন্ত্রী এমপিদের স্বজনদের বিষয়, এখন মন্ত্রী এমপিদের স্বজনের একটা নির্দেশনা আমাদের দলের পক্ষ থেকে গিয়েছিল এবং সেটা আপনারা জানেন এবং সেটা মিডিয়ায় এসেছিল। এরপরে তাদের স্বজনদের সংখ্যাটা কি হবে, আমাদের মাননীয় মানে আমাদের দলের মাননীয় সভাপতি উনি সেটা আমাদের স্পষ্ট করে দিয়েছেন এবং সেই হিসাবে এখন আর ওই স্বজনদের ওই জিনিসটা নেই। তারপরেও যারা আসেন দেখবেন যে এদের অনেকেই, আমি বলবো না সবাই, কিন্তু অনেকেই আমাদের দলের রাজনীতির থেকে আগে থেকেই দলের রাজনীতির সাথে যুক্ত এবং তারা অনেকেই ইনকামবেন্ট হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আছে, সেই হিসেবে তারা আছেন। আমাদের দল প্রত্যাশা করেছিল যে একটা রাজনৈতিক দল যখন গণতন্ত্র এবং নির্বাচনের বিরুদ্ধে লাগাতারভাবে কাজ করে যাচ্ছে, সেখানে জনগণের পার্টিসিপেশনটা নির্বাচনে হোক, এই কারণে আমরা আমাদের এই জায়গাটাকে উন্মুক্ত রাখতে চেয়েছিলাম এবং যারা প্রভাব রাখার ক্ষমতা রাখে তারা যাতে কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, তাদের প্রভাবমুক্ত রাখার জন্য আমাদের দল নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল এবং আমাদের দল এখনও সেই নীতিগত সিদ্ধান্তে অটল আছে যে যারা প্রভাবশালী ব্যক্তি তারা নির্বাচনে প্রভাব রাখতে পারবে না। আর একটা বিষয় আমি একটু বলি, এখানে সাকিব ভাই যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কোর্ট দিয়ে যে রাতে ভোট, এবার আর রাতে ভোট হবে না, এরকম কোনো ধরনের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই। এবং আমি মনে করি 2018 সালের নির্বাচনে যদি রাতে ভোট হয় তাহলে বিএনপির যতগুলো প্রার্থী ছিল তারা পরের দিন ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছিল। প্রার্থীরা নিজেদের ভোটটা দিয়েছিল। প্রার্থীরা নিজেদের ভোট কিভাবে দেয়? যদি রাতে ভোট হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই 30 ডিসেম্বর সকালে ভোট দিলেন। ভোট দিয়ে তিনি বললেন ভোটের পরিবেশ সুষ্ঠু আছে, তাই তিনি রাত্রে ঘুমিয়েছিলেন, তিনি সকালে উঠে তিনি জানলেনই না সারা দেশে রাতে ভোট হয়ে গেছে। তিনি এত বড় একটা রাজনীতি, তার কাছে কোনো খবর গেল না। তাই রাতে যদি ভোট হবে নিশ্চিতভাবে এত বড় একটা রাজনৈতিক দলের নেতার কাছে খবর যাওয়ার কথা ছিল এবং তিনি ভোট দিতে না পারার কথা ছিল এবং তিনি ভোট না দিতে পেরে তিনি বক্তব্য এই যে মন্তব্য হলো যে বিরোধী দলে যখন আওয়ামী লীগ ছিল তখন তাদেরকেও তো খুব ফুল দিয়ে বরণ করার মতো পরিস্থিতি ছিল না। বিরোধী দল সবসময় একটা সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে, একটা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। হ্যাঁ, বিরোধী দলে যারাই যখন থাকে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে, তাদেরকে প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে, তার মধ্য দিয়ে আন্দোলন করে তুলতে হয়েছে এবং তার মধ্যে দিয়ে কখনো কখনো কেউ জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যে শুরুতে অর্থনীতির বিষয়ে কথা বলার সময় একটা বিষয় বললাম যে আমি যদি বলি যে আজ থেকে 15 বছর আগেও তো আমাদের ঋণ ছিল, বৈদেশিক ঋণ এখনো আছে। সো দুটো সমান, কিন্তু আমাকে হিসাব করতে হবে যে ওটা 22 বিলিয়ন, এটা 100। সো 22 আর 100কে আমি কখনোই মেলাতে পারবো না। বিষয়টা হচ্ছে যে আপনি যে বল প্রয়োগটা করেছেন, এখন যে বল প্রয়োগটা হচ্ছে বিরোধী দলের উপরে, এই লেভেলে, এই স্কেলে কখনোই আসলে বল প্রয়োগ করা হয় নাই। আমি ওই জায়গাতে যাওয়ার আগে একটু জনাব অ্যাডভোকেট সাইম খানকে বলি, কোনো দল যদি ছোট হয় তাহলে সেই দলের একজন কর্মী সে অন্যায়কে অন্যায় বলতে পারবে না, কিংবা আমি খেলাপি ঋণকে তো আমি খেলাপি ঋণই বলতে হবে, এর বাইরে তো কিছু বলার সুযোগ নাই। এখন 22কে আমি বড় জোর 22 বলতে পারি, কিন্তু তাতে খুব বেশি তো আসলে চেঞ্জ কিছু হবে না। আর একটা জিনিস, দল ছোট হলে আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, সেটা নিয়ে কথা বলা যাবে না, এরকম কোনো ব্যাপার তো আসলে থাকার কথা না। উই হ্যাভ টু কল এ স্পেড, এটাই তো, এর বাইরে তো আসলে আমি বলতে পারবো না। আর প্রাইম মিনিস্টারের যে কথাটা বললাম, প্রাইম মিনিস্টার এই নির্বাচনের আগে 24-এর যে নির্বাচনটা হলো, জাতীয় সংসদ নির্বাচন, তার আগে উনি বলেছিলেন যে এবার আর কেউ অভিযোগ করতে পারবে না যে রাতে ভোট হয়েছে 2018 সালের কথা। আমি সেই কথাটা বলেছিলাম। তার মধ্যে অবশ্য উনি যখন যেহেতু কথা বলে ফেললেন, এই কারণে আমি ওটা শেষ করতে পারিনি। আমি একটু আসি, সাইম খান যেটা বললেন যে কোনো একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য তো ব্যবসায়ী গোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে এবং যখনই আসলে রাষ্ট্রে কোনো ক্ষমতার পরিবর্তন হয় তখন নতুন ব্যবসায়ী গোষ্ঠী আসলে সেই কাজগুলোর সাথে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, হতে পারে, আপনি কাজের সাথে যুক্ত হন, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে, রাষ্ট্র যখন আপনাকে এমন কিছু সুযোগ সুবিধা দিবে যেটা আপনাকে লুটেরা হয়ে উঠতে সহায়তা করবে, তখন এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। দেখেন, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এটা নিয়ে নতুন করে কথা বলবার কিছু নেই। আমার মনে হয় জনাব সাইম এটা নিয়ে আপত্তি করবেন না, কারণ বাংলাদেশের ব্যাংকগুলোতে যে তারল্য সংকট, একদিনে 32,000 কোটি টাকা পর্যন্ত আপনার ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নিয়ে ব্যাংক চালিয়েছে, এটা তো রিপোর্ট, তাই না? সুতরাং এটা নিয়ে কারোর আপত্তি করার কোনো কিছু নাই। এখন খেলাপি ঋণ যেখানে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করার মূল কারণ হিসেবে চিহ্নিত,
আপনি কি করলেন, কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক একটা প্রজ্ঞাপন জারি করেছে যে গ্রুপভুক্ত কোম্পানির ক্ষেত্রে ওই গ্রুপের যদি একটা কোম্পানি ঋণ খেলাপি থাকে তাহলে আরেকটা কোম্পানি ঋণ নিতে পারবে। এখন ধরেন আপনার যে অলিগার কাছে, আমি নাম উচ্চারণ নাই করি, সেই গ্রুপের কথাও নাই বলি, কাউকে কাউকে তো আমরা কতগুলো করে ব্যাংক দিয়ে দিয়েছি। ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ছিল, সেই ব্যাংকটাকে ধ্বংস করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এখন এদের হাতেই আপনি আবার টাকা তুলে দেওয়ার জন্য, তাদের অনেকগুলো প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়ে গেছে, এখন তারা চাইলেই নতুন আরেকটা প্রতিষ্ঠান খুলে আবার আপনার কাছ যাতে ঋণ করতে পারে, যাতে ব্যাংকগুলোকে লুট করতে পারে, সেই সুযোগ আপনি তৈরি করে দিলেন। অথচ এখন আপনার তার ঠিক বিপরীত একটা কিছু করার কথা ছিল, তাই তো, যে ঋণ খেলাপিটা যে কিভাবে কমানো যায়, আপনি এখানে আবার নতুন করে সুযোগ তৈরি করলেন ঋণ খেলাপির। তার মানে রাষ্ট্রই আসলে চেষ্টা করছে সবসময়, যখন রাষ্ট্রই আপনার চেষ্টা করে, যখন সরকারি চেষ্টা করে যে তার যে অলিগার কাছে তাদেরকে সুবিধা তৈরি করে দেওয়ার জন্য, লুট করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, তখন তো আসলে সেটা হাতে বেশি সময় নেই, একটু এই বিষয়টাতে যদি একটু দৃষ্টি দেই, যে ক্ষমতাসীন দল স্বজনদের নিয়ন্ত্রণ করতে পারছে না বা তারা থাকছে না, আবার পাল্টাপাল্টি ভাবে বিএনপি থেকেও তারা দলীয়ভাবে নির্বাচনে যাচ্ছে না, কিন্তু অনেকেই বিএনপি পদধারী অনেকেই যাচ্ছে সেখানে, এখন পর্যন্ত 136 জনকে বিএনপিরও বহিষ্কার করতে হয়েছে। এই জায়গাটিকে কিভাবে আসলে শেষে যে আলোচনাটা হলো, এটা ক্যানভাসটা আসলে অনেক বড়, মানে এটা নিয়েই আসলে একটা আলোচনা করা যায়। কারণ বিএনপির তাদের ভেতরেও সমস্যা আছে, তারা বহিষ্কার করছে, একের পর এক বহিষ্কার, বহিষ্কার সংখ্যাটা এখন অনেক বড় হয়ে গেছে। আবার আওয়ামী লীগের যেটা প্রাইম মিনিস্টার দলের সভানেত্রী নির্দেশ দেওয়ার পরেও 13 জন সম্ভবত, প্রথম ধাপে 13 জন, এবং দ্বিতীয় ধাপেও সম্ভবত থাকবেন। এমনকি ইকরামুল কবির চৌধুরী নামে একজন আওয়ামী লীগের সংসদ সদস্য, তিনি তো সরাসরি একদম বলেছেন যা ইচ্ছা করেন, আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেন। ওবায়দুল কাদের কথা বলছেন যে উনি দলের সাধারণ সম্পাদক, যে কোনো ব্যবস্থা নিতে পারেন, বড়জোর কি করেন, আমি তো সংসদ সদস্য পদ হয়তো আমি হারাতে পারি। তাহলে যে দুই দলই নিয়ন্ত্রণ করতে পারছে না, এই জায়গাটি কি আপনি কিভাবে দেখছেন? ওই যে যেটা বললাম, যে এটা নিয়ে আসলে আলোচনা করার জন্য ছোট্ট করে বড় যদি ক্যানভাসের দরকার। হ্যাঁ, আপনার যেটা হয়েছে, আপনি যখন চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার কোন একজন স্বজনকে যদি ওই পদে শুধুমাত্র নিয়ে যান, যেটা টিআইবি রিপোর্ট অনুযায়ী এসছে যে একজন সংসদ সদস্যের চেয়েও একজন উপজেলা চেয়ারম্যানের আয় বেড়েছে অনেক গুণ, সুতরাং আপনি চাইবেনই আসলে সেই জায়গায় কাউকে বসানোর জন্য। আর বিএনপির ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকগুলো বছর ধরে তারা ক্ষমতার বাইরে, নির্বাচনেরও বাইরে, ইনফ্যাক্ট অনেক বছর ধরে 14 পর থেকে 18তে হয়তো ইলেকশন এসেছিল, কিন্তু উপজেলা নির্বাচনগুলোতে তারা অংশ নিচ্ছে না। ফলে তাদের মধ্যে অনেকেই আসলে এখন চিন্তা করছেন যে আমার তো বয়স শেষ হয়ে গেছে, কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও হয়তো আমি নির্বাচন অংশ নিচ্ছি, এই কারণে হয়তো বিএনপি নিয়ন্ত্রণ করতে পারছে না। কিন্তু সরকারি দলের ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা তো চোখের সামনে দেখতে পাচ্ছে যে কোনোভাবে যদি ইলেকশনে আমি চলে যাই, এবং কোনোভাবে আমার সেই স্বজন, সে আমার ছেলে হোক কিংবা আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, সে নির্বাচনে জিতে আসলেই আসলে আমার চোখের সামনে শত শত কোটি টাকা বানানোর সুযোগ, সুতরাং এগুলো আসলে কেউ ছেড়ে দিতে চাচ্ছে না। এই কারণে আসলে আপনি নিয়ন্ত্রণটা করতে পারছেন না। এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আরো একটা কারণ হচ্ছে, যেটা সবাই তো জানে, যে আসলে যে সরকারটা আছে সেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না। আপনি 2%, 5% ভোটকে আপনি যে কোনোভাবে 42% দেখিয়ে একটা নির্বাচন সাজিয়ে আপনি ক্ষমতায় আছেন। ফলে নির্বাচন নিয়ে আসলে আপনি যে ধরনের নির্দেশনাগুলো দেবেন, সেগুলো আসলে আপনার দলের ভেতরেই মানবে না, এটাও আসলে খুব স্বাভাবিক ব্যাপার। অ্যাডভোকেট সাইম খান, যে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে পারছে না, আচ্ছা, এর আগে আমি একটু বলি, আমি কখনোই বলি নাই যে ছোট দলের নেতা হলে বা ছোট দল হলে ন্যায় অন্যায় বলতে পারবে না। আমি বলতেছি যে ছোট দল গায়ে পায়ে বড় রাষ্ট্র পরিচালনা করে না এখনো, এই কারণে তাদের কোনো দায় নেই। আজকে যদি বিএনপির একজন আমার প্রতিপক্ষ হতো, তাহলে আমি একেবারে ধরে ধরে দেখিয়ে দিতে পারতাম কোন কোন জায়গায় তাদের দায়গুলো ছিল এবং তারা কত বড় ক্ষত রাষ্ট্রে তৈরি করেছে। এখন আমি সাকিব আনোয়ার সাহেবকে আমি বড়জোর আমি একটা পেশার গ্রুপ হিসেবে নিতে পারি, কারণ আমি মনে করি না যে সাকিব আনোয়ারদের সেই শক্তিও খুব শীঘ্রই হবে যে অদূর ভবিষ্যতে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। তাই সাকিব আনোয়ারদের মতো যারা মানে বড় রাজনৈতিক দল তৈরি করার চিন্তা না করে বা জনগণের সাথে না মিশে মানে জনগণতান্ত্রিক দল হিসাবে যে আবির্ভূত হবে, সেই সক্ষমতা দেখানোর সামর্থ্য যখন থাকে না, তখন সেইটাকে রাজনৈতিক দলের চেয়ে আমি পেশার গ্রুপ হিসেবে বেশি গণ্য করি। এবং আমি সেই হিসাবে মনে করি যে সাকিব আনোয়ার পেশার গ্রুপ হিসেবে ন্যায় অন্যায় বলতেই। এবার আমি আপনাকে বলি, নিয়ন্ত্রণ এখানে আরেকটা মিসকোড হয়েছে। আমাদের দলের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী কখনোই নিজের মুখে এই নির্দেশনাটা দেন নাই আত্মীয় স্বজন নিয়ে। তিনি কিন্তু সংসদীয় যে কমিটি, সেখানে এমপিদের নিয়ে বলেছিলেন যে আত্মীয় স্বজন নিয়ে যদি কেউ থাকতে চান, তারা কিন্তু আত্মীয় স্বজন নিয়েই থাকতে হবে। তার মানে আত্মীয় স্বজন নিয়ে থাকাটাকে তিনি মানে
খারাপ চোখে দেখছেন, কিন্তু তিনি কিন্তু নির্দেশনা দেন না। এবং আমাদের দল থেকে যখন নির্দেশনাটা গিয়েছে তখন একটা সময়, ততদিনে নির্বাচনের একটা প্রথম ধাপের প্রস্তুতি হয়ে গেছে, দ্বিতীয় ধাপেরও প্রস্তুতি হয়ে গেছে, অনেকের রাজনীতিতে নেমে পড়ছে, এখন অনেকের মাঠে এক্সপেন্ডিচার হয়ে গেছে, খরচ হয়েছে, নির্বাচনী ব্যয় হয়েছে। এখন সে মানে তার আর ওই শরীরে এক ধরনের জড়তা এসেছে, নির্বাচন নিয়ে গতি জড়তা, এখন সে আর স্থিতি জড়তায় যে ফিরে আসবে সেটার সুযোগ ওই সময় ছিল না। সেই কারণে এক ধরনের অনীহা আমাদের নেতাকর্মীদের মধ্যে দেখা গিয়েছে। তবে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক সংগঠন, তার তৃণমূল পর্যন্ত এই সাংগঠনিক সক্ষমতা ছিল বলেই সে যে সময় যে নির্দেশনা দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূল পর্যন্ত সেই নির্দেশনা বাস্তবায়ন করেছে। এবং এই কারণেই আওয়ামী লীগের এই সাংগঠনিক শক্তি ছিল বলে আওয়ামী লীগ সবসময় লড়াই সংগ্রামে সফল হয়েছে। এবং আওয়ামী লীগ একেবারে শেষ দিকে একটি বিষয় আপনাদের দুজনের মন্তব্য অনুষ্ঠান শেষ করবো। আমরা জানি যে রাজনীতির মাঠে বিএনপি আবার একটু একটু করে কর্মসূচি দিচ্ছে। শুক্রবার বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ একটি সমাবেশ ডেকেছে, শনিবার সমাবেশ করবে যুবদল। আপনার কাছে সরাসরি প্রশ্ন রাখতে চাই, আমরা বরাবরই দেখে এসেছি বিএনপি যখনই কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামে ঠিক সেদিনই আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়। এবারও কি এই ধরনের কোনো কর্মসূচি তাহলে আসবে কিনা? দেখেন, বিএনপির এই কর্মসূচি, বিএনপি তো আমাকে থ্রেট করে, গভর্নমেন্টকে থ্রেট করে, গভর্নমেন্টের পতন ঘটিয়ে ছাড়বে, পদত্যাগ করাবে। তো বিএনপি এই থ্রেটটা কি কারণে করে? বিএনপি এই থ্রেটটা করে সে তার সংগঠনটাকে নিয়ে গভর্নমেন্টকে এক ধরনের থ্রেট করে, তার একটা সাংগঠনিক শক্তি আছে, সেটা নিয়ে গভর্নমেন্টকে থ্রেট করে। তো গভর্নমেন্টের যে রাজনৈতিক দল আছে তারা তো সেই থ্রেটের মুখে নিশ্চিতভাবে বসে থাকবে না। তুমি যখন আমাকে থ্রেট করবা তখন আমাকে তো সেই থ্রেটের পাল্টা প্রস্তুতি রাখতে হবে। তা আমরা সবসময় সেই থ্রেট এবং বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিক, বিএনপি জনসম্পৃক্ততা বাড়াক, এটা আমরা প্রত্যাশা করি যে বিএনপি গণতান্ত্রিক পন্থায় তার রাজনৈতিক কর্মসূচি দিক, তার জনসম্পৃক্ততা বাড়াক। কিন্তু বিএনপি যদি হম্বিতম্বি দেখাতে চায়, বিএনপির ব্যালটের বিপরীতে যদি বুলেট দেখাতে চায়, গ্রেনেড দেখিয়ে যেভাবে আমাদেরকে দমন করতে চেয়েছে সেই পন্থায় হাঁটে এবং সহিংসতা সৃষ্টি করে, সেই বিষয়ে আমরা সবসময় সতর্ক দৃষ্টি রাখি। এবং সেই সতর্ক দৃষ্টি রাখা যতদিন পর্যন্ত প্রয়োজন হবে, বাংলাদেশের গণতান্ত্রিক ঐক্যের পথ যতদিন পর্যন্ত রচিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি এই ধরনের থাকবে। জি, সাকিব ভাই, আপনার কাছে শুনে শেষ করে যে পাল্টাপাল্টি কর্মসূচি, এটা আমি অনেক জায়গাতেই বলি যে আসলে আওয়ামী লীগের এখন রাজনৈতিক কর্মসূচি নেওয়ার ব্যাপারটা হচ্ছে সেম টু ইউ। বিএনপি কোনো একটা কর্মসূচি দিল কিংবা যুগপথ আন্দোলনে কোনো একটা কর্মসূচি আসলো, আওয়ামী লীগ বলে দিবে সেম টু ইউ। কিন্তু যে স্যাম খান বলছিলেন সতর্ক থাকতে হয়। একটা বলবো, আচ্ছা এক বাক্যে যদি শুনি। আমি দুইটা বিষয়ে একটু কথা বলে, আমাকে একটু মাফ করবেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ফিলিস্তিন ইস্যুতে কোনো কর্মসূচি দিয়েছে? আওয়ামী লীগের মানে ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এই কর্মসূচিটা দিয়েছে, ইনোভেটিভ। আরেকটা বলি, আরেকটা জিনিস, 22 বিলিয়ন থেকে ঋণ হয়েছে 100 বিলিয়ন, 4 গুণ। আমি কিন্তু জিডিপির কথা বলেছিলাম, 115 বিলিয়ন থেকে 465 বিলিয়ন, 4 গুণ, সমান সমান। জি, অর্থনীতি নিয়ে আর আলোচনা সময় নেই। জি জি, কর্মসূচি যেটা বললাম যে এখন অনেকদিন থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কর্মসূচি মানে হচ্ছে সেম টু ইউ কর্মসূচি। তো যেদিন কর্মসূচি হবে, যে সময় কর্মসূচি, এমনকি উইথড্র যদি করা হয়, কোনো প্রোগ্রাম যদি উইথড্র করা হয়, তাহলে আওয়ামী লীগও সেই প্রোগ্রামটা আবার উইথড্র করবে, তাদের প্রোগ্রামটা। তো এটা আসলে তাদের একটা এখন মোটামুটি হয়তো সম্ভবত তারা হয়তো এরকম সিদ্ধান্ত নিয়েছে, এইভাবেই তারা হয়তো রাজনৈতিক কর্মসূচিগুলো করবে, এটা তাদের নিজস্ব ব্যাপার, দলীয়। আর আরেকটা কথা হচ্ছে যে জনাব সাইম যেটা বললেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল না, ওবায়দুল কাদের উনি প্রথমে তো প্রধানমন্ত্রীর হয়ে নির্দেশনা দিয়েছেন একবার, তারপরে আবার পরবর্তীতে একটা সংবাদ সম্মেলনে সম্ভবত উনি আবার এটা বলেছেন যে আমি নিজে কিন্তু এটা বলছি না, এটা প্রধানমন্ত্রীর বক্তব্যই আমি বলছি, নির্দেশনা কিন্তু আমার না, এটা কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা। এটা আবার ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক, তার সভাপতি সম্পর্কে, সভাপতির নির্দেশনা সম্পর্কে এইভাবে তিনি কনফার্ম করেছেন। সুতরাং আমরা অবশ্যই দলের সভানেত্রীকে বাইপাস করে উনি কোনো এক কথা বলবেন যেটা উনি সভানেত্রীর বক্তব্য না, কিন্তু তারপরেও তিনি বলছেন এটা সভানেত্রীর বক্তব্য, এটা হবার কথা না। ফলে আসলে এটা যে প্রধানমন্ত্রী তাহলে রাজনীতিতে সামনের দিনে যে কর্মসূচি, পাল্টা কর্মসূচি, আপনার ভাষায় সেম টু ইউ কর্মসূচি, আসলে কোনো রাজনীতিতে আমরা যেটা বলি মানে কোনো ভালো কিছু নিয়ে আসবে কিনা, বা আপনারাই যে অর্জনের কথা বলেন সে অর্জনকে এই ধরনের কর্মসূচি দিয়ে সম্ভব হবে কিনা? বিএনপি যে কর্মসূচি দিয়েছে সম্ভবত শুক্রবার তাদের একটা কর্মসূচি আছে, এটা হচ্ছে নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা একটা কর্মসূচি আছে। অনেক নেতাকর্মী তো গ্রেফতার অবস্থায় আছে, তাদের মুক্তির দাবি তারা কর্মসূচি করতে পারে, তারা একটা রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, রাজপথের সবচেয়ে বড় বিরোধী দল তারা, তো তারা সেই জন্য কর্মসূচি করছে। রাজনৈতিক কর্মসূচি করতে তো কারো বাধা থাকার কথা না, যদিও এখন আমাদের অনুমতি নিতে হয়, যদিও আমাদের সংবিধান আসলে সেই কথা বলে না, আমাদের অনুমতি নেবার দরকারও আসলে ছিল না, কিন্তু তারপর এখন এই ধরনের নিয়ম হয়েছে, যেহেতু আমরা ওই যে যেটা শুরুতেই বলছিলাম যে পুরোপুরিভাবে একটা কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে যাচ্ছি, ফলে এই অবস্থাটা হচ্ছে। কিছু অর্জিত হবে কিনা এক বাক্যে অনুষ্ঠান একেবারে এই কর্মসূচি হয়তো কিছু হয়তো অর্জিত হবে না, তবে
বিষয়টা হচ্ছে যে এভাবেই তো আসলে কর্মসূচির মধ্য দিয়ে আপনি জনগণকে সম্পৃক্ত করবেন, এবং জনসম্পৃক্ত অনেক ইস্যু আছে দেশে, এখন অনেক ক্রাইসিস আছে, আমাদের ব্যাংক ব্যবস্থার যে কথাগুলো হাতে একেবারেই সময় নেই আপনাদের দুজনকে অনেকগুলো আজকে বিষয় আছে, সেগুলো নিয়ে আসলে জনগণকে সম্পৃক্ত করে আসলে আপনাদের লড়াইটা দুজনকে করতে আজকে হবে। স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।